দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই বিনিয়োগ ও কর্মসংস্থানের সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের আবাসন খাত। তবে এই খাতটি এখন কিন্তু ক্রান্তিকাল পার করছে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দার কারণে এই খাত জুড়ে কিন্তু চরম একটা অস্থিরতা বিরাজ করে আসছে। আমরা দেখতে পাচ্ছি নতুন বিনিয়োগ না হয় এবং পুরনো প্রজেক্ট প্রায় অচল হয়ে থাকায় উদ্যোক্তারাও কিন্তু পরিচালনা ব্যয় মেটাতে বেশ হিমশিম খাচ্ছেন। আমরা সব মিলিয়ে বলতে পারি যে খাতটি এখন বেশ কঠিন একটা সংকটে। তারপরেও সম্ভাবনার নতুন দিগন্তে আবাসন খাত কেমন যাবে এ নিয়ে আমরা কথা বলবো আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রকৌশলী রাজু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, নান্দনিক আর্কিটেক্টস লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে বেশ ক্রান্তিকাল পার করছে আমাদের আবাসন খাত। আপনার কাছ থেকে যদি শুরুতেই জানতে চাই যে আবাসন ব্যবসার ভবিষ্যৎ কি আপনি ইতিবাচক দেখছেন? আমি এই মুহূর্তে আবাসন ব্যবসার ভবিষ্যৎ ইতিবাচক অবশ্যই মনে করতে চাই, কারণ আবাসন ব্যবসার উপরে নির্ভর করে আছে দেশের 35% ফ্ল্যাটের মানুষের আবাসনের ব্যবস্থা। বর্তমানে সরকার 7%, ম্যাক্সিমাম 7% আবাসন সুবিধা দিতে পারে, আর বাকি চাহিদার 35% আবাসন খাতে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানই দিয়ে থাকে। সেক্ষেত্রে বেসরকারি আবাসন খাত যদি ভবিষ্যৎ মন্দা হয় বা খারাপ হয়, সেক্ষেত্রে সেটা বিরাট সংকট সৃষ্টি হবে। এই সংকটটিকে উত্তরণের জন্য আবাসন ব্যবসাকে আসলে ভালো পজিশনে নিয়ে জন্য সরকারের সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য এটা খারাপ দেখার কোনো চিন্তা করা যাবে না। খারাপ চিন্তা করলেই দেশের জন্য একটা ক্রান্তি লগ্ন চলে আসবে। আমরা বলছি যে এই খাতের সংকটের কথা আমরা বলছি এবং আবাসন খাতের ধসের কথাও অনেকে বলেছেন, কিন্তু ভবিষ্যৎটা আসলে কেমন যাবে? আবাসন কাছে ধস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আপনি জানেন। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সব কিছু মিলে আবাসনের পরে একটা ইফেক্ট আসছেই। আবাসন ব্যবসায় এই সংকটকে সাময়িক সংকট যেটা এখন অবস্থান করতেছে, সেটা থেকে বাঁচার একমাত্র উপায় রাজনৈতিক সংকটটা দূর করা। রাজনৈতিক সংকট ডে বাই ডে দূর হয়ে গেলে আবাসন সংকট প্রেক্ষাপটটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থনৈতিক অবস্থা ভালো হলে এই ক্ষেত্রে আবার সামনের দিকে এগিয়ে যাবে, অগ্রসর আরও হবে, মানুষের চাহিদা পূরণ করবে। মানুষের অনেকটা চাহিদা থাকে আবাসনের পরে। আবাসন ঢাকা শহর সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আবাসন ব্যবসা সুউচ্চ বিল্ডিং, দৃষ্টিনন্দন বিল্ডিং তৈরি করতেছে, যেগুলো মানুষের চাহিদার জন্য, মানুষের দৈনন্দিন চাহিদা, মানুষের রুচির পরে অনেকটা ডিপেন্ড করে। এই জন্য আবাসন ব্যবসার প্রতি মানুষের আকর্ষণ থাকে। এই ব্যবসার প্রতি আসলে আমরা যদি মনে করি এই ব্যবসা ভবিষ্যৎ অন্ধকার, তাহলে আমাদের এটা আসলে ভুল হয়ে যাবে এবং আমাদের দেশের জন্য একটা ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে এই আবাসন ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সরকার সহযোগিতা অবশ্যই দরকার, রাজুকের সহযোগিতা দরকার, রাজুকের মেন্টালি সাপোর্ট আসলে আমাদের জন্য দরকার, আর সরকারের সহযোগিতা অবশ্যই দরকার সব ক্ষেত্রে। আমরা যেহেতু স্ট্রাগল পিরিয়ডের কথা বলছিলাম, এই স্ট্রাগলের পেছনে কারণগুলো আসলে কি? বর্তমান আবাসন খাত একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জগুলো কি? এর মূল চ্যালেঞ্জটা হচ্ছে আপনার সংকট কাটিয়ে তুলতে হবে। মোট রাজনৈতিক সংকট, অর্থনৈতিক মন্দা, এই কাটিয়ে তুলতে পারলে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা সম্ভব। মানুষের যখন ইনভেস্ট করার, মানুষ যখন বিনিয়োগ করতে পারবে, ইচ্ছা করবে যে বিনিয়োগ করবে, মানুষ যখন সংকট দেখবে না, দেশের কোনো সংকট নাই, মানুষ যখন বুঝবে না এখানে বিনিয়োগটা আমার সঠিক জায়গায় বিনিয়োগ হচ্ছে বা আমি এখানে রিটার্ন পাবো, তখন মানুষ বিনিয়োগ করবে এবং আবাসন ব্যবসা ডে বাই ডে ডেভেলপ হয়ে যাবে। এই খাতে বিনিয়োগ কেমন চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে বিনিয়োগের একেবারে 10 to 15% মনে করেন, এর চেয়ে বেশি বিনিয়োগ মানুষ সব স্থবির হয়ে আছে। মানুষ কি আগ্রহ হারাচ্ছেন আবাসন খাতে বিনিয়োগ করার জন্য? কাস্টমার আসে, কথাবার্তা হয়, কিন্তু বিনিয়োগের ব্যাপারে যখন চিন্তা করে তখন রাজনৈতিক কথাটা চিন্তা করে, রাজনৈতিক একটু চেঞ্জ হলে তারপরে। আচ্ছা, বিভিন্ন সমীক্ষা দেখা যাচ্ছে যে মধ্যবিত্তের একেবারে ক্রয় সীমার বাইরে ফ্ল্যাটের দাম। এক্ষেত্রে ক্রেতা এবং ব্যবসায়ীদের কার কি করণীয়? এটার জন্য অনেকটা ড্যাব দেয়, বর্তমান ড্যাব দেয়। ড্যাব প্রকাশ হওয়ার পর, গেজেট প্রকাশ হওয়ার আগে ফ্ল্যাটের দাম একটা রিজনেবল ছিল, মধ্যবিত্ত নাগালের মধ্যেই ছিল। তখন যে ফ্ল্যাটগুলো আপনি 60 লাখ টাকায় কিনতে পারতেন, ড্যাব গেজেট অনুমোদন হওয়ার পরে এই ফ্ল্যাটগুলো হট করে আপনার দাম বেড়ে 1 কোটির উপরে চলে গেছে। সেক্ষেত্রে মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে। এর একটা মূল কারণ হচ্ছে আবাসন সেক্টর এই ডিটেল এরিয়া ম্যাপ, যেটা নতুন 35 যে অনুমোদন হয়েছে সরকারের আমলে, গত সরকারের আমলে, সেটার মূল ইফেক্টটা করেছে হচ্ছে আপনার পাবলিক ল্যান্ডের উপরে। গভর্নমেন্ট ল্যান্ড বা আপনার কোম্পানি যে সমস্ত ল্যান্ড, বসুন্ধরা, আফতাবনগর,
এসব যে সমস্ত ল্যান্ডগুলো তৈরি করে। ড্যাপের অনুমোদন তো অনেকটা পরে এসেছে, সেক্ষেত্রে রিহ্যাব কেন কোনো রকম আসলে আমরা কি বলতে পারি তাকে ইনিশিয়েটিভ নেয়নি বলা যায়? শুধু রিহাব না, এটার জন্য ইনিশিয়েটিভ আপনার রিহাব নিয়েছে, তারপরে আইএবি নিয়েছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অফ আর্কিটেক্ট ডিপার্টমেন্ট এরা নিয়েছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা আইএবি তারাও নিয়েছে, কিন্তু আসলে এটা মূলত মূল এখানে মনিটরিংটা করছে রাজু, এন্ড হচ্ছে গণপূর্ত মিনিস্ট্রি আর তৎকালীন এলজিডি মিনিস্ট্রি। আচ্ছা, তৎকালীন এলজিডি মিনিস্ট্রির একটা একঘেয়েমি ছিল এখানে, তার একটা একঘেয়েমির কারণে মূলত এটা এই ড্যাপটাই অনুমোদন একতরফা ড্যাপের অনুমোদন। আচ্ছা, আমরা এই সময় এসে দেখতে পাচ্ছি কিন্তু সব নির্মাণ সামগ্রীর দামই বেশ কিছু কমে এসেছে, তাহলে ফ্ল্যাটের দাম কেন কমছে না? যে সমস্ত ফ্ল্যাটগুলো এখন আপনার নির্মাণ সামগ্রীর দাম কমেছে, এই ফ্ল্যাটগুলো ধরেন আমাদের এখন যে বিল্ডিংগুলো রানিং পর্যায়ে বা যেগুলো ফ্ল্যাট সেল হচ্ছে সেগুলো ধরেন আরো 2 বছর আগে বা 1 বছর আগে কাজ শুরু হয়েছে, তখনও ম্যাটেরিয়ালসের দাম অনেক হাই ছিল। এখন সামান্য কিছু কমেছে, সেগুলোতে সব জিনিসপত্র আবার সব ম্যাটেরিয়ালসের দাম যে কমছে তা না। যেমন হচ্ছে যেগুলো আপনি ইম্পোর্ট করে আনতেছেন সেগুলো তো রেট কমে না এখনো। সরকারের ভ্যাট পরিমাণ বৃদ্ধি, সরকারের রেজিস্ট্রি খরচ বৃদ্ধি করছে, সেগুলো তো সরকার এখনো কমায়নি। মানুষ ফ্ল্যাট কিনে রেজিস্ট্রি খরচটা পুরো ডিপেন্ড করে অনেকটা। ধরেন একটা লোক 60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলো, সেটা চিন্তা করবে যে আমার রেজিস্ট্রি খরচ যাতে 3 লাখ টাকার মধ্যে হয়, দেখা যাচ্ছে সেখানে রেজিস্ট্রি খরচ এখন 5 লাখ 6 লাখ টাকা, তো মানুষ ওটা চিন্তা করে। সরকার যদি এনবিআর যদি রেজিস্ট্রি খরচটা কমিয়ে দেয় তাহলে মানুষ হয়তো কিছুটা আকর্ষণ হতে পারে এই ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য। না, আর একটা সমস্যা হচ্ছে আপনার ব্ল্যাক মানি হোয়াইটের ব্যাপারে। যদি ব্ল্যাক মানি হোয়াইটের পরে যে রেস্ট্রিকশনটা আছে যদি এটা কিছুটা শিথিল করা যায় তাহলে মানুষ এই সেক্টরে যে মানুষগুলো বিনিয়োগ করতো তারা আবার বিনিয়োগ করতে উৎসাহ পাবে এবং ডেভেলপ আসবে। আচ্ছা, তাহলে সাশ্রয়ী মূল্যে আবাসনে কি হবে? সাশ্রয়ী মূল্যে আবাসন হতে গেলে এখন আপনার লো ল্যান্ড যেটা পাবলিক ল্যান্ড যেগুলো আগে পাবলিক ল্যান্ডে ধরেন একটা 5 তলা বিল্ডিংয়ে 10 তলা বিল্ডিং করা যেত 5 কাঠা জায়গায়। আচ্ছা, এখন একটা 5 কাঠা জায়গায় আপনার রাজু ম্যাক্সিমাম আপনাকে দিবে হচ্ছে 7 তলা 6 তলা বিল্ডিং। সেই ক্ষেত্রে এই যে হাইটটা রেস্ট্রিকশন হয়ে গেল, কমে গেল, ফ্ল্যাটের পরিমাণ তাহলে কমে গেল, ফ্ল্যাটের পরিমাণ কমে ফ্ল্যাটের ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বাড়লে তো রেট বেড়ে যাবে। সেই ক্ষেত্রেও তো আপনার রেট কমাতে গেলে ড্যাপ সংশোধন করতে হবে, ড্যাপকে পুনরায় 2008-এ ফিরিয়ে যাওয়ার আমরাও সুপারিশ করতেছি যে 8-এ ফিরে গেলে হয়তো দেশে ফ্ল্যাট সংকটটা কমে যাবে, রেটও কমে যাবে। ফ্ল্যাট নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের হ্যাপনিং পয়েন্ট আয়োজনে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপনিং পয়েন্টে আয়োজনে, এবং আজকে আমরা সম্ভাবনার নতুন দিগন্তে আবাসন খাত এ নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রকৌশলী রাজু আহমেদ আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা কিছুক্ষণ আগে বিরতিতে যাবার আগ মুহূর্তে আবাসন খাতের নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে যদি জানতে চাই যে এখন দেখা যায় যে 15-20 জন বা কয়েকজন মিলে একটা জমি কিনে সেখানে বিল্ডিং স্থাপনার কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে সরকারের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং ব্যক্তি বিশেষে আসলে কেমন ক্ষতি হচ্ছে, পুরোপুরি প্রভাবটা কেমন পড়ছে? এটা আসলে মূল প্রভাব পড়ছে ডেভেলপার খাতে, আবাসন খাতে। আবাসন ব্যবসা যারা ব্যবসা জড়িত তারা এখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে সরকারের একটা বিরাট রাজস্ব হারাচ্ছে, সেটা এর কারণটা হচ্ছে রেজিস্ট্রেশন, ফ্ল্যাট রেজিস্ট্রেশন নাই। ওরা 30 জন 40 জন মিলে জমি ক্রয় করে জমি রেজিস্ট্রি করে নিচ্ছে, করে দেওয়ার পরে ফ্ল্যাট আর রেজিস্ট্রেশনের দরকার হচ্ছে না। আচ্ছা, ফ্ল্যাট যখন রেজিস্ট্রেশনের দরকার না তখন রাজস্ব থাকতেছে না, সরকার শুধু ল্যান্ডের রাজস্বটা পাচ্ছে, কিন্তু ল্যান্ডের রাজস্বটা তো খুব কম। যখন আপনি ফ্ল্যাটের রাজস্ব যাবেন তখন ফ্ল্যাটের কস্টিং, ল্যান্ড কস্টিং, টোটাল কস্টিংয়ের উপর সরকার 9% ট্যাক্স পেয়ে থাকে। 9% ট্যাক্স সম্পূর্ণ সরকার রাজস্ব হারাচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে রাজু কানেক্টটা। আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় বা বিভিন্ন দেশে নিম্নবিত্তে আবাসনের একটা ব্যবস্থা দেখা যায়, আমাদের দেশের কি অবস্থা সেক্ষেত্রে? আমাদের দেশের নিম্নবিত্তের আবাসন নাই বললে চলে। এটা সরকারের কিছুটা উদ্যোগ ছিল, রাজু উদ্যোগ নিয়ে উত্তরাতে একটা প্রজেক্ট তৈরি করে ওখানে নিম্নবিত্তদের জন্য কিছু আবাসন তৈরি করছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আবাসন সেক্টরের একটা উদ্যোগটা খুবই কম, এটা নাই, এটা করা উচিত।
এটা দিয়ে বাইরে করা আমরা যদি একটু বিগত সরকারের আমলের দিকে তাকাই, সেখানে দেখা যায় যে 2022 সালে সবার মতামত না নিয়ে ত্রুটিপূর্ণ ড্যাপ পাশ করে এনে করা হয়েছিল। এখানে কি আপনাদের প্রোডাক্টের দাম বেড়েছে কিনা? এক্ষেত্রে প্রোডাক্টের দাম বেড়েছে হচ্ছে ডিমান্ডের জন্য। ফ্ল্যাটের ডিমান্ড আছে কিন্তু ফ্ল্যাট ওইভাবে তৈরি করা সম্ভব হচ্ছে না। আর এখন তো ধরেন পাবলিক ল্যান্ডে ফ্ল্যাট ডেভেলপার কোম্পানিরা সাধারণত ফ্ল্যাট নিচ্ছে না, কারণ এখানে ল্যান্ড মালিকদের অনেকটা চাহিদা পূরণ শর্ত আছে। তো ল্যান্ড মালিকের যে চাহিদা, সে চাহিদা রাজুকের সাথে মিলে না। রাজুকের যে ফারের হিসাব, সেই হিসাবের সাথে ল্যান্ড মালিকদের চাহিদা মিলে না। চাহিদা না মিলে ডেভেলপার কোম্পানি ওখানে যেতে পারতেছে না, না যেতে পারলে বিল্ডিং হচ্ছে না। না হলে ওই এলাকার যে লো এরিয়াতে যে সমস্ত মানুষগুলো ফ্ল্যাট কিনতো, মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো, সেগুলো ফ্ল্যাটের পরিমাণ না তৈরি হওয়াতে ফ্ল্যাটের ওরা কিনতে পারতেছে না। তার জন্য ফ্ল্যাটের দাম ওরা ফ্ল্যাট পাচ্ছে না, মধ্যবিত্ত নাগালে বারে ফ্ল্যাট চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন সম্ভাবনা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ড্যাপটা আমি বলতেছি বা সবাই বলতেছে, আমি আসলে গুরুত্বপূর্ণ ওইভাবে বলি না। এটা মূলত আসলে সরকারের সদিচ্ছার অনেকটা অভাব ছিল, যে যারা এই কমিটিতে ছিল তারা অনেকটা সদিচ্ছার অভাব ছিল। যে যেমন রোডের উপরে ফারের একটা ডিপেন্ড করা উচিত ছিল, যে রোড যদি আমার 20 ফিট থাকে তাহলে আমি তো ওখানে 10 তলা বিল্ডিং করতেই পারি। কিন্তু এইটা ক্ষেত্রে এখানে ঢালাও করে সরকার একটা একই সিস্টেম করে ফারের হিসাবটা কমপ্লিট করে গেছে। এই ফারের হিসাবটা কমপ্লিটের জন্য বিল্ডিং যেখানে 10 ফিট রাস্তা সেখানেও বিল্ডিং যেটা হবে, যেখানে 20 ফিট রাস্তা সেখানেও বিল্ডিং একই রকম হবে। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে রিহ্যাবের বাইরেও অনেক আবাসন ব্যবসায়ী আছেন। আপনার কি মনে হয় যে আবাসন ব্যবসা যারা করবেন তাদের কোনো নির্দিষ্ট নীতিমালার প্রয়োজন আছে? অবশ্যই আবাসন ব্যবসার নির্দিষ্ট নীতিমালা আছে, জবাব দিতে থাকতে হবে। শুধু রিহ্যাব জবাবদিহিতাতে করতে পারতেছে সেটা আমি বলবো না। এখানে সরকারের রাজুক সরাসরি জড়িত। রাজুকের দায়িত্ব নিতে হবে এই জবাবদিহিতাটা বাস্তবায়ন করার জন্য, সঠিক তদারকি করার জন্য, যে ডেভেলপার কোম্পানি আসলে কমিটমেন্ট রাখতেছে কিনা, ডেভিয়েশন ছাড়া বিল্ডিং করতেছে কিনা। বিশেষ করে ডেভিয়েশন একটা বড় ফ্যাক্ট। ডেভিয়েশন হলে তো আপনি লোন পাবেন না, ব্যাংক আপনাকে লোন দিবে না। এখন ডেভেলপার কোম্পানি যারা লো ক্লাসের ডেভেলপার কোম্পানি ম্যাক্সিমামই ডেভিয়েশন করে। দেখা যাচ্ছে আপনার 70% ডেভিয়েশন করে, যেটা পেয়েছে তার চেয়েও 70% ডেভিয়েশন বেশি। সে ছাড়তে চায় না জমি না ছাড়লে তো মানুষ তখন আপনি ব্যাংকে যা ফ্ল্যাট নেবেন, ব্যাংকে যাবেন, ব্যাংক আপনাকে লোন দিবে না, বলে ডেভিয়েশন আছে। ব্যাংকের কথা যেহেতু বলেন, তাহলে আমরা বলতে চাই যে নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য এবং ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া, এক্ষেত্রে ক্রেতাদের আসলে উপায় কি? এই মুহূর্তে তো ব্যাংকের সুদের হার বৃদ্ধি হওয়ার কারণে কোনো ক্রেতা তো ব্যাংকের কাছে লোন নিয়ে ফ্ল্যাট কিনতে চাচ্ছে না। তাদের অনেকটা দেখা যাচ্ছে যে ফ্ল্যাট কিনতেছে, তার চেয়ে ইন্টারেস্টে তার যে মাসিক কিস্তিতে তার পোষাচ্ছে না, সে এখান থেকে বেনিফিট চাইবে, রিটার্ন চাইবে, আর্ন চাইবে, যে আমি ফ্ল্যাট কিনলাম, আমার এখান থেকে আমার আউটপুট কি আসবে। যখন দেখবে আউটপুট জিরো, ফাইন্যান্সের কথা যেটা বলা হচ্ছে, আমরা শুনেছি সেখানেও লোন বাড়িয়েছে, সেটার প্রভাবও কি? আসলে হাউস বিল্ডিং কত টাকা লোন দেয়, কয়জনকে লোন দেয়, আপনি এটা বিচক্ষণ করে দেখেন যে হাউস বিল্ডিং কতজনকে লোন দেয়। যত মানুষের ফ্ল্যাট দরকার, যত মানুষের চাহিদা অনুযায়ী হাউস বিল্ডিং লোন দিতে পারে কিনা, কত পার্সেন্ট লোন দিতে পারে হাউস বিল্ডিং। শুধু হাউস বিল্ডিং চিন্তা করলে হবে না, এখানে ফাইন্যান্স কোম্পানি, আমরা চিন্তা করি সেখানে কম সুদে ঋণ দেওয়া হতো, তাই নয়? কম সুদে ঋণ দেওয়া হতো এরকম সঠিক আমি বলতে পারতেছি না। কারণ হচ্ছে আপনার কাছ থেকে ব্যাংক তো টাকা নেবে উচ্চ সুদে, তা ব্যাংক আপনাকে কম সুদে কিভাবে দিবে? টাকা ব্যাংকের তো টাকা না, বা কোনো প্রতিষ্ঠানের তো টাকা না। আচ্ছা, রাজুক যে কয়টি ফ্ল্যাট প্রকল্প আসলে করেছে, সেই ফ্ল্যাট কি স্বল্প আয়ের মানুষেরা কিনতে পেরেছেন এই পর্যন্ত? আপনি যেটা একটু আগেও বলেছিলেন, রাজুকের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষদের জন্য রাজুক আসলে চেষ্টা করেছে, বাট এটা সিন্ডিকেট, এটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সিন্ডিকেট থাকে যারা রাজনীতি করে, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে রাজুক হয়তো সঠিকভাবে সঠিক লোকের কাছে দিতে পারে নাই। আচ্ছা, কিন্তু রাজুক চেষ্টা করেছে, সরকার চেষ্টা করেছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না, কারণ সরকার তো আসলে চেষ্টা করেছে। আচ্ছা, আবাসন ব্যবসায় টিকে থাকতে আসলে উদ্যোক্তারা কি ধরনের কৌশল অবলম্বন করতে পারেন বলে আপনার মনে হয়? উদ্যোক্তাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে। কমিটমেন্ট যদি আপনি ঠিক রাখতে না পারেন, সঠিক সময় যদি ফ্ল্যাট হস্তান্তর করতে না পারেন, তাহলে তো আপনার কাছে কেউ আসবে না। আপনি কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। আপনি কাজ যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে তো আপনার কাছে কেউ আসবে না। আপনার বিল্ডিং এর ডেভিয়েশন কমাতে হবে। ডেভিয়েশন কমালে তো মানুষ আপনার কাছে আসবে না। রাজুক আপনার বিল্ডিং এ যখন ভাঙচুর করে এসে বিল্ডিং এ ম্যাজিস্ট্রেট ভাঙচুর করে, তখন মানুষ তো ওখানে ব্যাড ইফেক্ট তৈরি হয়, যে বিল্ডিং ভাঙতেছে, আমি এই বিল্ডিং এ কেন ফ্ল্যাট কিনবো? সব দিকে চিন্তা করে উদ্যোক্তাদের ভালো হতে হবে। আমি যদি ভালো হই, তা আমাকে দেখে কাস্টমার আসবে, আমার কমিটমেন্ট দেখে কাস্টমার আসবে। আমি যদি কমিটমেন্ট ফেল করি, কাস্টমার তো আমার কাছে আসবে না। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু নান্দনিক আর্কিটেক্টসের কথা জানতে চাই, কি কি প্রজেক্টে এখন কাজ করছেন? নান্দনিক আর্কিটেক্টস লিমিটেড 2012 সাল থেকে মূলত এটা রানিং। এখন আমাদের ডেভেলপার প্রজেক্ট চলতেছে আপনার রামপুরাতে 2টা,
চৌধুরীপাড়াতে বসুন্ধরাতে চলতেছে, রানিং অবস্থায় আছে। আমরা মধ্যে দুটো ফ্ল্যাট হ্যান্ডওভার করেছি। কমিটমেন্টের জায়গাটা কেমন রেখেছেন? 100% মানুষের আগ্রহ commitment কেমন আছে। দেখতে পাচ্ছেন আপনার নান্দনিক আকারে? আমার কাছে ফ্ল্যাটের জন্য মানুষ খুব আগ্রহ প্রকাশ করে ফ্ল্যাটের জন্য। এমন হয় যে আমার বিল্ডিং শেষ হতে হতে আমার মানুষ ফ্ল্যাট দিতে পারি না আমি মানুষকে। অনেক কাস্টমার আসে যে ফ্ল্যাট নেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না। যেগুলো দিচ্ছেন সেগুলো কি সময় মতো বুঝে পাচ্ছেন ক্রেতারা? সময়ের আরো আগে, সময়ের মিনিমাম 1 বছর আগে সময়ের আগে হ্যান্ডওভার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি বিনিয়োগের কথা বলছিলেন যে এখন বিনিয়োগে অনেকে আগ্রহী না, কিন্তু যারা বিনিয়োগ করছেন আসলে আমরা তাদের কথাই যদি জানতে চাই যে তারা কতটা আসলে নিরাপদ বোধ করছেন, যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন আবাসক খাতে? তারাও অনিরাপদ বোধ করতেছে, কারণ তারা যতটুকু বিনিয়োগ করেছে এর বাকি যে বিনিয়োগটা বাকি আছে তারা সেটা পেমেন্ট করতে পারতেছে না। তখন তারা চিন্তা করছে যে আমি যে বিনিয়োগটা করেছি সেটা আমি ফেরত পাবো কি করে, বা সেটা থেকে এখন ওভারকাম কিভাবে করব। আর ডেভেলপার কোম্পানি তো ধরেন ফ্ল্যাট বিক্রি করছে, বুকিং নিছে, কিন্তু এখন তো তার টাকা দিয়ে সে কাজ শুরু করবে, কিস্তি পাবে, কাজ করবে, সেও আটকে আছে। আর হচ্ছে যিনি টাকা দিতে তিনিও সমস্যা আছে। এটা থেকে আরো মানুষ এখান থেকে ফিরে যাচ্ছে যে না, এখন এই মুহূর্তে ইনভেস্ট বিনিয়োগ করতে। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে আপনার যে প্রকল্প সেখানে সরকারের কি সকল অনুমোদন আছে কিনা, এবং আমরা যদি একটু বলি যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, বিএলডি এবং পরিবেশ অধিদপ্তরের পরিপূর্ণ অনুমোদন আছে কিনা? আমার যে প্রজেক্টগুলো এগুলো হচ্ছে হাই রাইজ প্রজেক্ট না। আপনার বিশেষ করে যখন আপনার ফ্ল্যাট 40-র উপরে হয় তখন বিভিন্ন ডিপার্টমেন্টের এনওসি লাগে, সেক্ষেত্রে পরিবেশেরও লাগে। আমার ফ্ল্যাটগুলো একটাও এই 40-এর উপরে নাই, এই জন্য আমি রাজুকের থেকে পারমিশন নিয়ে মূলত সব বিল্ডিংগুলো করা। আচ্ছা, স্থানীয় প্রশাসন এবং জনগণ আপনার কাছে কেমন সহযোগিতা করছেন? পলিটিক্যাল সমস্যা আছে, চাঁদা, হুমকি, মাস্তানি এগুলো থাকে, এগুলো মেনটেন করে কাজ করতে হবে, এটা কিছু করার নাই। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম যে সম্ভাবনা নতুন দিগন্তে আবাসন খাত, এবং আমরা একটু আগেও আপনাদেরকে বলেছিলাম যে খাতটি এখন বেশ কঠিন সংকটে। উদ্যোক্তারা ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন অন্তত 60% ব্যবসা মন্দার কবলে রয়েছে। এর ধাক্কা এসে লেগেছে আবাসন খাতের সঙ্গে জড়িত যে শিল্পগুলো আছে সেসব শিল্প। এই ধাক্কাগুলো কাটিয়ে আসলে সেরে উঠুক আমাদের এই আবাসন খাত, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।